হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। তোমরা জানো এই চ্যানেলে চলছে কন্টিনিউ সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্র্যাকটিস সেট। যে চ্যাপ্টারটা তোমাদের আলোচনা চলছিল সেটা হলো শিক্ষার্থীর প্রস্তুতির স্তর মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন গঠন। অর্থাৎ আমরা পড়াশোনা করি, শিক্ষার্থীরা পড়াশোনা করে, তো সেই পড়াশোনা করার মাধ্যমে তাদের কতটা জ্ঞান অর্জন হলো, তাদের শিক্ষার কতটা উন্নতি হলো, সেটার জন্য আমরা কি করি, পরীক্ষা নিই। সেই পরীক্ষার জন্য প্রশ্নপত্র গঠন করতে হয়। তাহলে সেই প্রশ্নপত্র গঠনের যে সিস্টেম, কিভাবে গঠন করলে শিক্ষার্থীরা তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে, তাদের ট্যালেন্টটাকে প্রস্ফুটিত করবে, এগুলো আমরা বুঝতে পারি প্রশ্ন গঠনের মাধ্যমে। সেটা কিভাবে গঠন করতে হবে সেটা নিয়ে এই চ্যাপ্টারটা। সামনে তোমাদের আপার প্রাইমারি টেট এক্সাম, সেটার একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো এই সিডিপি, 30 নম্বরের থাকে। সেটা যাতে তোমরা ঠিকঠাক করতে পারো তার জন্য এই চ্যানেলটা তোমাদের খুব উপকারী হবে, এবং তোমরা এই প্র্যাকটিস সেটের মাধ্যমে নিজেদের ভিতটাকে মজবুত করে নিতে পারবে। ঠিক আছে, এর আগেও তোমাদের অনেক ভিডিও এসছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, বিদ্যালয়ে পাঠদানের ভিত্তিতে প্রস্তুত অভিক্ষা হলো কোনটা? এ আদর্শায়িত অভিক্ষা, বি শিক্ষক দ্বারা নির্মিত পারদর্শিতার অভিক্ষা, সি নির্ণায়ক অভিক্ষা, ডি কোনটি নয়। কোনটা হবে বলো? বলো। বিদ্যালয়ে পাঠদানের ভিত্তিতে প্রস্তুত অভিক্ষা, অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষক মহাশয়রা যে আমাদেরকে শিক্ষা দান করেন তার ভিত্তিতে যে পরীক্ষাটা নেওয়া হয় নির্মিত পারদর্শিতার অভিক্ষা না নির্মিত নির্ণয় করবে। সঠিক নির্ণয়ের শেষ নির্ণয়ের প্রশ্নটা শুধুমাত্র বলা হয় পাঠদান করেন তার ভিত্তিতে যে পরীক্ষা সব থেকে ভালো ধরনের পরীক্ষা নির্ণয়ের শিক্ষক দ্বারা পারদর্শিতার শিক্ষক দ্বারা অর্থাৎ শিক্ষক মহাশয়রা পড়ান, তারা বুঝতে পারেন যে তাদের পারদর্শিতা কীভাবে নির্ণয় করা হবে, সেই অনুসারে তারা কী করেন, কোশ্চেন সেট আপ করে শিক্ষক দ্বারা নির্মিত পারদর্শিতার বিদ্যালয় পাঠদানের ভিত্তিতে প্রস্তুত জি। পরের কোশ্চেন, ডিফিকাল্টি ভ্যালু কম থাকে কোন অভিক্ষায়? ডিফিকাল্টি ভ্যালু কম থাকে কোন অভিক্ষায়? নির্ণায়ক অভিক্ষায়, পর্যালোচনামূলক অভিক্ষায়, পারদর্শিতার অভিক্ষায়, না পূর্বাভাসমূলক অভিক্ষায়? কোনটা হবে? ডিফিকাল্টি ভ্যালু কম থাকে কোন অভিক্ষায়? পর্যালোচনামূলক অভিক্ষায়, না পারদর্শিতার অভিক্ষায়, না পূর্বাভাসমূলক অভিক্ষায়, না নির্ণায়ক অভিক্ষায়? কোনটা? ডিফিকাল্টি ভ্যালু মানে তোমাদের স্বাধীনের হার, অর্থাৎ কতটা কঠিন এক্সামটা, কতটা কঠিন, এই যে ভাবধারাটা, সেটা কম থাকে কোন অভিক্ষায়? পূর্বাভাসিত অভিক্ষায় কম থাকে। পূর্বাভাসিত মানে ধরো 5-এর অ্যাডমিশন টেস্ট, এখানে টেস্ট নিয়ে 5-এ অ্যাডমিশন করা হয়, এবং সেখানে পরীক্ষা থেকে বোঝা যায় যে পরবর্তীকালে অর্থাৎ 5-এর শিক্ষার্থী এখানে কি ডিফিকাল্টি থাকে না, কম থাকে। পারদর্শিতার অভিক্ষা, পারদর্শিতার অভিক্ষা
রেজাল্টটা হয় সেটা পরস্পরের সঙ্গে পর্যালোচনা করে যে রেজাল্টটা হয় সেটা ডিফিকাল্টি ভ্যালু কম থাকে না, এমনটা নয়। এটা হচ্ছে নির্ণায়ক অভিক্ষা। নির্ণায়ক অভিক্ষায় যে রেজাল্টটা হলো নির্ণায়ক অভিক্ষায় অর্থাৎ কল্পনা মাধ্যমে যে অভিক্ষা হয়, নির্ণায়ক অভিক্ষা, যে কল্পনা করে যে নির্ণায়ক অভিক্ষা হয়, অর্থাৎ একজন শিক্ষার্থী বা স্টুডেন্ট যদি লম্বা হয় ধরো, তাহলে কি তাকে দেখে বোঝা যায় সে বেশি দৌড়তে পারবে, তাই না? বেশি দৌড়তে পারবে, তাহলে বেশি দৌড়তে পারবে এতে কি, এতে ছেলেটাকে দেখে গেস করা যায়, কল্পনা করা যায়। অর্থাৎ শিক্ষক মহাশয়রা কল্পনা করতে পারেন যে এই ছেলেটা লম্বা আছে, এ দৌড়ে ভালো হবে, স্পোর্টসে ভালো হবে, এটা কল্পনা করতে পারে। এতে কি ডিফিকাল্ট ভ্যালু একটু কম থাকে, অর্থাৎ অত কঠিন ভাবধারার প্রয়োজন হয় না, সহজে বোঝা যায়, গেস করা যায়, তাই এটাকে নির্ণায়ক অভিক্ষায় ডিফিকাল্টি ভ্যালু কম থাকে। সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, লোয়ার টেস্ট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট হলো কি? আইওয়া টেস্ট অফ এডুকেশন ডেভেলপমেন্ট, এটা কি পারদর্শিতার অভিক্ষা, না পূর্বাভাস সূচক অভিক্ষা, না নির্ণায়ক অভিক্ষা, না পর্যালোচনামূলক অভিক্ষা? কোনটা কোনটা? লোয়ার টেস্টস অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট এটা কি? এটা কি? এটা হচ্ছে পারদর্শিতার অভিক্ষা। এটা হচ্ছে পারদর্শিতার অভিক্ষা, ঠিক আছে? টেস্ট অফ এডুকেশন এটা নির্ণায়ক নয়, পর্যালোচনামূলক তাও নয়, পূর্বাভাস সূচক তাও না, এটা হচ্ছে পারদর্শিতার অভিক্ষা। সঠিক উত্তরটি হলো এ। অভিক্ষা কি? অভিক্ষা হলো কি? অভিক্ষা শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপক কৌশল, না শিক্ষার্থীর সম্পর্কে তথ্য, না শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, না শিক্ষার্থীর পারদর্শিতা? কোনটা কোনটা হবে? অভিক্ষা মানে কি? শিক্ষার্থীর সম্পর্কে তথ্য, না শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, না শিক্ষার্থীর পারদর্শিতা? শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপক কৌশল। কোনটা? এটা তোমরা মনে রেখে দেবে, অভিক্ষা হলো শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপক কৌশল। নিচের কোনটি প্রত্যক্ষভাবে শিক্ষামূলক পরীক্ষা নয়? প্রবণতার অভিক্ষা না পূর্বাভাস সূচক? কোনটা? নিচের কোনটি প্রত্যক্ষভাবে শিক্ষামূলক পরীক্ষা নয়? প্রবণতার অভিক্ষা, দুর্বলতা নির্ণয়। এবার কোনটা হবে বলো? শিক্ষামূলক অভিক্ষা নয় কোনটা? দেখো, পারদর্শিতার অভিক্ষা, এখানে তো অভিক্ষা হয়, তাই না? এটা তো একটা অভিক্ষা হয়, তাই যেহেতু অভিক্ষা হয় তাহলে এটা হবে না। দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা, অভিক্ষা তো হয়, দুর্বলতা নির্ণায়ক হলেও কি হবে, সেটা তো একটা টেস্ট হয়, তাই না? তাহলে এটা তো একটা টেস্ট, তাহলে শিক্ষামূলক অভিক্ষা নয়ের মধ্যে এটা পড়ছে না, এটা তো একটা অভিক্ষা। পূর্বাভাস সূচক অভিক্ষা, অর্থাৎ ধরো ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট, এটা হচ্ছে পূর্বাভাস সূচক অভিক্ষা, এটাও তো একটা অভিক্ষা, তাই না? তাহলে শিক্ষামূলক অভিক্ষা নয় হচ্ছে প্রবণতার অভিক্ষা। প্রবণতার অভিক্ষা অর্থাৎ কতটা ইচ্ছে প্রকাশ করে, তাই না? কতটা ইচ্ছে প্রকাশ করে, অর্থাৎ কতটা জানা, প্রবণতা কতটা, ইচ্ছা কতটা, এর যে অভিক্ষা, এটা কি শিক্ষামূলক অভিক্ষা নয়, তাই না? প্রবণতার অভিক্ষাটা শিক্ষামূলক অভিক্ষা নয়। সঠিক উত্তরটি হচ্ছে এ।
দেখো নিচের কোন উক্তিটি ঠিক নয়? শিক্ষামূলক অভিক্ষার তুলনায় মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ক্ষেত্র অনেক ব্যাপক। বি কি বলছে? শিক্ষামূলক অভিক্ষাগুলির ক্ষেত্র এবং মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ক্ষেত্র হলো সমান। শিক্ষামূলক অভিক্ষাগুলির ক্ষেত্র মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলোর তুলনায় ব্যাপক। আর লাস্টের কি বলেছে? ওপরের সবকটি। কোনটা 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 হবে বলো? কোন উক্তিটি ঠিক নয় তাই বলেছে? শিক্ষামূলক অভিক্ষার তুলনায় মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ক্ষেত্র অনেক ব্যাপক। হ্যাঁ, অবশ্যই ব্যাপক, এটা ঠিকই। শিক্ষামূলক অভিক্ষা অর্থাৎ কি, তোমাদের বিভিন্ন শ্রেণীকক্ষে যে এক্সামগুলো হয়, যে টেস্টগুলো হয়, সেগুলো একটা শিক্ষামূলক টেস্ট। আর কি বলছে? মনোবৈজ্ঞানিক অভিক্ষা। মনোবৈজ্ঞানিক মানে তোমার যাবতীয় সমস্ত বিষয়ে তোমার যে ট্যালেন্ট, অর্থাৎ বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা বলো বা চাকরির পরীক্ষা বলো, এগুলো মনোবৈজ্ঞানিক অভিক্ষার মধ্যে পড়ছে। তাহলে বলছে কি, শিক্ষামূলক অভিক্ষার তুলনায় মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ক্ষেত্র কি অনেক ব্যাপক। হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম হয়, বিভিন্ন মেধার পরিচয় ঘটে সেখানে, এগুলো হচ্ছে মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ক্ষেত্রটা অনেকটা ব্যাপক শিক্ষামূলক অভিক্ষার থেকে, তাই না? তাহলে এটা ঠিক। শিক্ষামূলক অভিক্ষাগুলির ক্ষেত্র এবং মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ক্ষেত্র হলো সমান, অর্থাৎ দুটির ক্ষেত্র সমান। এটা ঠিকের মধ্যে পড়ে, অর্থাৎ শিক্ষামূলক যে অভিক্ষাগুলো নেওয়া হয় সেগুলো একটা শ্রেণীকক্ষে একটা নির্দিষ্ট বিষয়ের অর্থাৎ সিলেবাসের উপর ভিত্তি করে এক্সামগুলো নেওয়া হয়, তাই না? আবার কি মনোবৈজ্ঞানিক অভিক্ষা যেগুলো বললাম, যেমন কম্পিটিটিভ এক্সাম, তারপর ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট, এই যে একটা সিলেবাসের হয়, সেটারও একটা সিলেবাস থাকে। তাহলে দুটি পরীক্ষার সিলেবাসগুলো সমান, তাই না? এটা হয়। এবার বলছে কোন উক্তিটি ঠিক নয়। ওপরে সবকটি এই অপশনটি হবে না। তাহলে ঠিক নয় কোনটা? বলছে শিক্ষামূলক অভিক্ষাগুলির ক্ষেত্র মনোবৈজ্ঞানিক অভিক্ষার থেকে ব্যাপক। এটা ঠিক নয়, কারণ আমরা জানলাম মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ক্ষেত্রটা ব্যাপক, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন ধরনের এক্সাম বিভিন্ন ট্যালেন্টের হয়, তাই না? আর শ্রেণীকক্ষে যেটা শিক্ষামূলক অভিক্ষা হয়, সেটা একটা নির্দিষ্ট সিলেবাসের উপর হয়। তাহলে মনোবৈজ্ঞানিক অভিক্ষার ক্ষেত্রে তুলনায় শিক্ষামূলক অভিক্ষাগুলির ব্যাপক, এটা ঠিক নয়। যেটা ঠিক নয়, অর্থাৎ মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ক্ষেত্র ব্যাপক, কিন্তু শিক্ষামূলক অভিক্ষার ক্ষেত্রটা ব্যাপক নয়। তাহলে সঠিক উত্তরটি হলো সি। তারপর দেখো কি বলছে, সময় ও পরিশ্রমের সাশ্রয় হয় কোন অভিক্ষায়? সময় পরিশ্রমের সাশ্রয় হয় কোন অভিক্ষায় বলো? এর বি দুটোই না কোনোটাই নয়? সময় ও পরিশ্রমের সাশ্রয় হয় কোন অভিক্ষায় বলো? রচনাত্মক, নৈর্ব্যক্তিক, এ ও বি দুটোই না কোনোটাই নয়? কোনটা হবে? সময় ও পরিশ্রমের সাশ্রয় হয় কোন অভিক্ষায় হয়? রচনাত্মক, নৈর্ব্যক্তিক, না এ ও বি দুটোই না কোনোটাই নয়? কোনটা? দেখো রচনাত্মক ইতে পরিশ্রম লাগে, সময়ও লাগে, তাই না? রচনাত্মক যে অভিক্ষা, অর্থাৎ যে টেস্টে তোমাদের বড় বড় অ্যান্সার লিখতে হয়, রচনাধর্মী অ্যান্সার, সেটা হচ্ছে রচনাত্মক। তাহলে এখানে কি সময় লাগে, পরিশ্রমও লাগে। কিন্তু নৈর্ব্যক্তিকে কি হয়, শর্ট কোশ্চেন যেটা, তাই না? নৈর্ব্যক্তিক পরীক্ষায়, শর্ট কোশ্চেন পরীক্ষায় যেটা ছোট আকারে লিখতে হয়, সেখানে কি সময় ও পরিশ্রমের সাশ্রয় হয়। তাহলে সঠিক উত্তরটি হলো বি। দেখো কি বলছে, ভুল তথ্য সরবরাহ নিয়ন্ত্রণ করা, ভুল তথ্য সরবরাহ নিয়ন্ত্রণ করা সম্ভব রচনাত্মক পরীক্ষায়, এ ও বি দুটিতেই? কোনটা? ভুল তথ্য সরবরাহ
নিয়ন্ত্রণ করা সম্ভব কোনটা, নৈর্ব্যক্তিক অভিক্ষয় না রচনাত্মক অভিক্ষয় না এ বি দুটোটাই না কোনোটিতেই নয়, কোনটা হবে বলো? দেখো রচনাধর্মী প্রশ্নে কি হয়, বড় বড় লিখতে হয় তাই না, অনেক বেশি লিখতে হয়, সেখানে ভুল তথ্য নিয়ন্ত্রণ করা সম্ভব না। একটু ভুল আমাদের কি হয় রচনাধর্মী প্রশ্নে, আমাদের মনে এলেও কি করা হয়, আমাদের মনে না এলেও আমরা চালিয়ে দিই তাই না, মনে না এলেও চালিয়ে দিই, সেই জন্য কি এতে ভুল সরবরাহ বেশি হয়। কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব কোনটায়, সেটা হচ্ছে শর্ট কোশ্চেনে, অর্থাৎ নৈর্ব্যক্তিক অভিক্ষয়, নৈর্ব্যক্তিক অভিক্ষয়। ঠিক আছে, এই যে নৈর্ব্যক্তিক অভিক্ষা, নৈর্ব্যক্তিক অভিক্ষয় কি ভুল তথ্য নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক উত্তরটি হলো বি। কোনো অভিক্ষাতে আমরা যেটি পরিমাপ করতে চাই সেটি যখন তা সঠিকভাবে পরিমাপ করে তখন অভিক্ষার গুণগত মাত্রাকে কি বলা হয়? কোনো অভিক্ষাতে আমরা যেটি পরিমাপ করতে চাই, কোনো অভিক্ষাতে আমরা যেটা পরিমাপ করতে চাই সেটি যখন তা সঠিকভাবে পরিমাপ করে তখন অভিক্ষার গুণগত মাত্রাকে কি বলা হয়? কি বলা হয় বলো? কোনো অভিক্ষাতে আমরা যেটি পরিমাপ করতে চাই সেটি যখন তা সঠিকভাবে পরিমাপ করে তখন অভিক্ষার গুণগত মাত্রাকে কি বলে? নির্ভরযোগ্যতা, নৈর্ব্যক্তিকতা, যথার্থতা না ব্যবহারযোগ্যতা, কোনটা? কোনটা হবে বলো? কোনটা হবে? কোনো অভিক্ষাতে এ নির্ভরযোগ্যতা, বি যথার্থতা, সি নৈর্ব্যক্তিকতা না ডি ব্যবহারযোগ্যতা, কোনটা? কোনো অভিক্ষাতে আমরা যেটি পরিমাপ করতে চাই সেটি যখন তা সঠিকভাবে পরিমাপ করে তখন অভিক্ষার গুণগত মাত্রাকে কি বলা হয়? অর্থাৎ ধরো তুমি ইতিহাস পড়াচ্ছ, ইতিহাস পড়ানোর পরে যখন সিলেবাসটা শেষ হলো তখন তুমি এক্সাম নিলে, তাই তো? তো সেই এক্সামের উদ্দেশ্যটা কি, ইতিহাস এক্সাম নেওয়ার, যে কোন শিক্ষার্থী ভালোভাবে ইতিহাসটা আয়ত্ত করেছে, ইতিহাস সাবজেক্টটা, তাই না? সেটা তুমি যখন পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে জানতে পারবে, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে সবাই একটা নম্বর পাবে, সেই নম্বর দেখে তুমি জানতে পারবে যে কে ভালো শিখলো, কে খারাপ শিখলো, বা কে কতটা জানে, তাই না? তাহলে সেটা তুমি যদি পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করতে পারো তাহলে কি বলা হবে সেটাকে? নির্ভরযোগ্যতা, নৈর্ব্যক্তিকতা না ব্যবহারযোগ্যতা না যথার্থতা? সেটা হচ্ছে যথার্থতা, অর্থাৎ যে টার্গেট ছিল সেই টার্গেট অনুসারে সেই টার্গেটটাকে ফুলফিল করা গেছে যে অভিক্ষায়, সেটাকে বলা হচ্ছে যথার্থতা, পরীক্ষার যথার্থতা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তরটি হলো বি। এটা নির্ভরযোগ্যতার প্রশ্ন নয়, নির্ভরশীলতার ব্যাপার নয়, ব্যবহারযোগ্যতা অর্থাৎ বারবার ব্যবহার করা যাবে এমন কিছু নয়, নৈর্ব্যক্তিকতাও নয়, এটা হচ্ছে যথার্থতা। সঠিক উত্তরটি হলো বি। এমসিকিউ হলো ড্যাশ অভিক্ষার পদ। এমসিকিউ কি অভিক্ষার পদ? রচনাত্মক, সংক্ষিপ্ত, নৈর্ব্যক্তিক না অতি সংক্ষিপ্ত, কোনটা? এমসিকিউ হলো কি নৈর্ব্যক্তিক অভিক্ষার পদ না সংক্ষিপ্ত না রচনাত্মক না অতি সংক্ষিপ্ত, কোনটা বলো? এমসিকিউ, এমসিকিউ কি হয়, একটা কোশ্চেন থাকে, তার চারটে কি অ্যান্সার থাকে, তাই না? এ বি সি ডি এইভাবে অ্যান্সার থাকে, তো যেটা সঠিক হয় সেটা টিক দিতে হয়, তাই না? বলো এটা অভিক্ষার পদ, কোন অভিক্ষার পদ? অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনাত্মক না নৈর্ব্যক্তিক? দেখো রচনাত্মক, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এগুলোতে কি হয়, কম হোক বা বেশি হোক একটু লেখালেখির ব্যাপার থাকে, তাই না? লেখালেখির ব্যাপার থাকে একটু, কম বেশি যাই হোক না কেন। কিন্তু নৈর্ব্যক্তিকে কি হয়, চুজ করার ব্যাপার থাকে, মানসিকতার ব্যাপার থাকে, তাই না? তাই সঠিক উত্তরটি হলো বি। এমসিকিউ হলো নৈর্ব্যক্তিক অভিক্ষার পদ। ঠিক আছে, এটা এখানে লেখালেখির ব্যাপার না, অনেকটা গেস করতে হয়, অর্থাৎ যে জ্ঞান আছে সেই জ্ঞানের উপর ভিত্তি করে গেস করতে হয়, সেটা হচ্ছে কি এমসিকিউ, গেস করে অ্যান্সার দিতে হয়। সঠিক উত্তরটি হলো বি।
বি। স্পিড টেস্টের পদগুলি সাধারণত কি হয়? স্পিড টেস্ট এর পদগুলি সাধারণত হয় কি? রচনাত্মক, নৈর্ব্যক্তিক, এ ও বি দুটিকেই, না কোনোটিই নয়? কোনটা? স্পিড টেস্টের পদগুলি সাধারণত হয় কি? নৈর্ব্যক্তিক, রচনাত্মক, না এ ও বি দুটিকেই, না কোনোটিই নয়? কোনটা? স্পিড টেস্টের পদগুলি কি হয়? স্পিড টেস্ট অর্থাৎ টাইপ রাইটিং যেটা বলছে, সেখানে কি হয়? টাইপ রাইটিং, এই ধরনের বাটন থাকে যেগুলো টাইপ করে, টাইপ মেশিন, ঠিক আছে? টাইপ মেশিন, এই টাইপ মেশিনে কি হয়? স্পিড টেস্ট এর পদগুলো কি? বিভিন্ন বাটন, তাই না? বিভিন্ন বাটন থাকে, সেই বাটনগুলো কি দাবালে টাইপ হয়। তাহলে সেগুলো কি কি হিসেবে? সেগুলো কি রচনাত্মক থাকে, বিস্তৃত থাকে, না নৈর্ব্যক্তিক থাকে, না কোনোটাই নয়, না এ ও বি দুটিকেই? এটা হচ্ছে নৈর্ব্যক্তিক। অর্থাৎ এমসিকিউ যেমন একটা সিম্বল থাকে, তেমন নৈর্ব্যক্তিকেও একটা সিম্বল থাকে, তাই না? নৈর্ব্যক্তিক অর্থাৎ সিম্বলের আকারে বাটনগুলো থাকে, সেগুলো দাবালে এই পদগুলি সাধারণত হয় স্পিড টেস্টে, তাই না? তাই সঠিক উত্তরটি হচ্ছে বি। বি। নেক্সট কোশ্চেন, পাওয়ার টেস্টের পদগুলি সাধারণত কি হয়? পাওয়ার টেস্ট, পাওয়ার টেস্টের পদগুলি সাধারণত কি হয়? বলো। যখন দেখবে কোনো মিনিস্টার বা অন্য কেউ ভাষণ দেয়, রিপোর্টাররা সংক্ষিপ্ত সিম্বল করে কি করে তাকে নোট করতে থাকে, এবং তাদের প্রচুর স্পিড থাকে, তাই না? সেটা হচ্ছে কি? নৈর্ব্যক্তিক। আর পাওয়ার টেস্টের পদগুলি সাধারণত কি হয়? রচনাত্মক হয়। যেমন তোমাদের পেপারে রাইটিং থাকে, পেপার পড়ি আমরা, সেগুলো হচ্ছে পাওয়ার টেস্টের পদ। বিভিন্ন পাওয়ার টেস্ট স্টাইলের সেগুলো লিখতে হয় পদগুলি, যেগুলো ইংলিশ পেপারে থাকে, বাংলা পেপারে থাকে। তাহলে পাওয়ার টেস্টের পদগুলি কি হয়? রচনাত্মক হয়। এ, সঠিক উত্তরটি হলো এ। গবেষক রচিত অভিক্ষা, সেটাকে কি বলা হয়? নির্বাচনী অভিক্ষা, আদর্শায়িত অভিক্ষা, এ ও বি দুটি, না কোনোটাই নয়? গবেষক রচিত অভিক্ষা কোনটা হবে? গবেষক রচিত অভিক্ষা কোনটা? নির্বাচনী অভিক্ষা, আদর্শায়িত অভিক্ষা, এ ও বি দুটি, না কোনোটিই নয়? কোনটা? গবেষক রচিত অভিক্ষা কোনটা? যারা গবেষণা করছে, নির্বাচনের জন্য করে, নির্বাচনী অভিক্ষা অর্থাৎ ক্লাস 5 অ্যাডমিশন বা কোনো টেস্টে অ্যাডমিশনের জন্য করে, না এমনটা নয়। কোনোটি নয়, অপশানও হবে না, এ বি দুটোও হবে না। তাহলে হবে এটা হচ্ছে আদর্শায়িত অভিক্ষা, অর্থাৎ যারা রিসার্চার, যারা গবেষক, সেই গবেষক দ্বারা রচিত অভিক্ষা হলো আদর্শায়িত অভিক্ষা। তাহলে সঠিক উত্তরটি হলো তোমাদের এ। ঠিক আছে, চলো পরের পেজে যাওয়া যাক। নেক্সট পেজ কি বলছে? একই শ্রেণী, একই ছাত্র দলের উপরে দুজন শিক্ষকের তৈরি দুটি গাণিতিক অভিক্ষা প্রয়োগ করা হলো। দুটি ফলাফলের মধ্যে সামঞ্জস্য আছে কিনা জানার জন্য কি দেখতে হবে? একই শ্রেণী, একই ছাত্র দলের উপরে দুজন শিক্ষকের তৈরি দুটি গাণিতিক অভিক্ষা প্রয়োগ করা হলো। দুটি ফলাফলের মধ্যে সামঞ্জস্য আছে কিনা জানার জন্য দেখতে হবে, কি দেখতে হবে? প্রাপ্ত নম্বরগুলি কাছাকাছি কিনা, দুটি প্রশ্ন সমান্তরাল কিনা, দুটি প্রশ্নের ক্রমিক সংখ্যায় মিল আছে কিনা, দুটি ফলাফলের মধ্যে সহগতি উচ্চ ধনাত্মক কিনা। কোনটা হবে? একই শ্রেণী ও একই ছাত্রদলের উপরে দুজন শিক্ষকের তৈরি দুটি গাণিতিক অভিক্ষা প্রয়োগ করা হলো। দুটি ফলাফলের মধ্যে সামঞ্জস্য আছে কিনা জানার জন্য কি দেখতে হবে? প্রাপ্ত নম্বরগুলি কাছাকাছি কিনা,
না দুটি প্রশ্ন সমান্তরাল কিনা, না দুটি প্রশ্নের ক্রমিক সংখ্যার মিল আছে কিনা, না দুটি ফলাফলের মধ্যে সহগতি উচ্চ ধনাত্মক কিনা, কোনটা কোনটা হবে বলো? দেখো কি বলেছে, একই শ্রেণী একই ছাত্রদলের উপরে দুজন শিক্ষকের তৈরি দুটি গাণিতিক অভিক্ষা প্রয়োগ করা হলো, অর্থাৎ দুটি অঙ্কের টেস্ট নেওয়া হলো। দুজন শিক্ষকের দুই ধরনের কোশ্চেনের উপর ভিত্তি করে একটা শ্রেণীতে টেস্ট নেওয়া হলো। তাহলে কি হবে, দুটি ফলাফলের মধ্যে সামঞ্জস্য আছে কিনা তা জানার জন্য কি দেখতে হবে? প্রাপ্ত নম্বরগুলি কাছাকাছি কিনা, না দুটি প্রশ্ন সমান্তরাল কিনা, না দুটি প্রশ্নের ক্রমিক সংখ্যায় মিল আছে কিনা, কোনটা, না দুটি ফলাফলের মধ্যে সহগতি উচ্চ ধনাত্মক কিনা। দেখো দুই টিচারের দুটো কোশ্চেন হলে কি হবে, প্রাপ্ত নম্বরগুলি একই তো হবেই না, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, দুটি প্রশ্ন সমান্তরাল কিনা, অর্থাৎ এক নম্বরের কোশ্চেন কি অন্য কোশ্চেনের এক নম্বরের একই লেভেলের একই ডেপথের, না দু নম্বর কোশ্চেনটা একই ডেপথের দুটো কোশ্চেনে, এটা হচ্ছে না। দুটি প্রশ্নের ক্রমিক সংখ্যার মিল আছে কিনা, অর্থাৎ এক নম্বরে এক শিক্ষকের এক নম্বরে যে কোশ্চেনটা আছে অপর শিক্ষকের এক নম্বরে সেই কোশ্চেনটা আছে না আলাদা, এটার কোনো যায় আসে না। যেটা দেখতে হবে সেটা হচ্ছে দুটি ফলাফলের মধ্যে সহগতি উচ্চ ধনাত্মক কিনা, ঠিক আছে, দুটি ফলাফলের মধ্যে সহগতি উচ্চ ধনাত্মক কিনা। অর্থাৎ প্রথম পরীক্ষায় কি হয়, প্রত্যেকজন শিক্ষার্থী প্রথম পরীক্ষায় কিছু একটা পেল নাম্বার, তারপরে যে এক্সামটা হবে দেখতে হবে ওই শিক্ষার্থীরা তার থেকে ভালো নম্বর পেয়েছে কিনা, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। যেমন ধরো রাম, রহিম, শ্যাম তিনজন আছে একই শ্রেণীতে, তাহলে প্রথম পরীক্ষাটায় রাম পেল 4, রহিম পেল 7 10-এর মধ্যে, আর শ্যাম পেল 9। এটা টিচার 1 প্রথম টিচার পরীক্ষায় রাম, শ্যাম, রহিম এইভাবে নম্বর পেল। আচ্ছা, T2 টিচারের বেলায় দ্বিতীয় টিচারের বেলায় রাম কি পেল 6, 10-এ 6 পেল, রহিম কত পেল 8, 10-এ 8 পেল, কিন্তু শ্যাম কি পেল 10-এ 10 পেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাম, রহিম আর শ্যাম তিনজন কি আগের থেকে প্রোগ্রেস করেছে, তাই না? তাহলে কি দুজনের রেজাল্ট কি উচ্চ ধনাত্মক। এবার যদি 4 পেয়ে রহিম 7 পেল, পরের পরীক্ষায় যদি 5 পেত তাহলে কি হতো, ঋণাত্মক হতো। তাহলে আমরা বুঝতে পারতাম তখন যদি ঋণাত্মক হতো তাহলে রহিম কি দুটো পরীক্ষায় উন্নতি করেনি, রাম, শ্যাম করেছে। আর যদি সবারই বাড়ে তাহলে কি সবাই উন্নতি করেছে, তাই না? আর যদি না বাড়ে তাহলে ডিক্রিজ করেছে, অবনতি হয়েছে। তাহলে দুটি ফলাফলের মধ্যে আমাদের মেন টার্গেট থাকতে হবে যে সহগতি উচ্চ ধনাত্মক কিনা, অর্থাৎ পজিটিভ যাচ্ছে কিনা নাম্বারটা। দুটি পরীক্ষায় যদি একজন শিক্ষার্থী যা পেয়েছে পরের পরীক্ষায় যদি বেশি পায় তাহলে সে কি উচ্চ ধনাত্মক, ঠিক আছে। পরের কোশ্চেন, নর্ম বা আদর্শ মান নির্ধারণ করা হয় কোনটিতে? নর্ম বা আদর্শ মান নির্মাণ করা হয় কোনটিতে? আদর্শায়িত অভিক্ষায়, না আদর্শায়িত অভিক্ষায়, না এ ও বি দুটিতেই, না কোনোটিতেই নয়, কোনটা? কোনটা নর্ম বা আদর্শ মান নির্ধারণ করা হয় কোনটিতে? আদর্শায়িত পরীক্ষায়, না আদর্শায়িত অভিক্ষায়, না এ ও বি দুটিতেই, না কোনোটিতেই নয়, কোনটা হবে? কোনটা হবে বলো? আদর্শ মান নির্ধারণ করা হয় কোনটিতে? আদর্শায়িত অভিক্ষায়, না কোনোটিতেই নয়, না এ ও বি দুটিতেই। দেখো আদর্শায়িত পরীক্ষা মানে কি,
একটা 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেই 100 নম্বরে ধরো 30 পেলে সে পাস করবে, 60 পেলে সে ফার্স্ট ডিভিশন পাবে, তাই না? 80% পেলে সে কি হবে, আউটস্ট্যান্ডিং হবে। এই যে তোমাদের ক্যাটাগরিগুলি ভাগ, এগুলো হচ্ছে কি একটা আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য, ঠিক আছে? এবার যদি পরীক্ষাটা এমন বলা হতো যে আদর্শায়িত 100-র মধ্যে যে যাই পাক না কেন সে পাস, যাই পাক না কেন সে পাস, এটা হচ্ছে আদর্শায়িত পরীক্ষা। তাহলে আদর্শ মান নির্ধারণ করা হয় কোনটিতে, সেটা হচ্ছে আদর্শায়িত অভিক্ষায়। অর্থাৎ ধরো একটা অভিক্ষায় 100 নাম্বার আছে, সেখানে 30 পেলে পাস, 60 পেলে ফার্স্ট ডিভিশন, 80 পেলে আউটস্ট্যান্ডিং, তাই না? তাহলে সঠিক উত্তরটি হলো এ। আদর্শায়িত অভিক্ষায় কি আদর্শ মান নির্ধারণ করা হয়। নেক্সট কোশ্চেন, টেস্ট ম্যানুয়াল থাকে কোন অভিক্ষায়? টেস্ট ম্যানুয়াল থাকে কোন অভিক্ষায়, বলো কোন অভিক্ষায় থাকে টেস্ট ম্যানুয়াল? আদর্শায়িত অভিক্ষায়, না এ ও বি দুটিতে, না কোনোটিতে নয়, না আদর্শায়িত অভিক্ষায়, কোনটায় থাকে টেস্ট ম্যানুয়াল? থাকে আদর্শায়িত অভিক্ষায়। অর্থাৎ যে অভিক্ষায় কি হবে বলো, যে অভিক্ষায় টেস্ট ম্যানুয়াল থাকে, কোন অভিক্ষায়? আদর্শায়িত অভিক্ষাতে থাকে টেস্ট ম্যানুয়াল, তাই না? অর্থাৎ আদর্শায়িত পরীক্ষা কোনটা? 100টা যেটা 30 পেলে পাস, 60 পেলে ফার্স্ট ডিভিশন, 80 পেলে লেটার মার্ক, এটা হচ্ছে আদর্শায়িত, মানে তার একটা আদর্শ মান নির্ধারণের সিস্টেম রয়েছে আদর্শায়িত অভিক্ষায়, তাই তো? তাহলে সেই আদর্শায়িত অভিক্ষায় আমরা কি করি, আমরা যে পরীক্ষাগুলো দিই সেগুলো হচ্ছে আদর্শায়িত অভিক্ষা। অর্থাৎ বেশি নম্বর পেলে লেটার, 60% পেলে ফার্স্ট ডিভিশন, 30 পেলে পাস, অর্থাৎ তার একটা সিস্টেম আছে, আদর্শ মান নির্ধারণের তার একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আদর্শায়িত অভিক্ষা। তো সেটা করার জন্য আমরা কি করি, বিভিন্ন টেস্ট ম্যানুয়াল পড়ি, তাই না? বিভিন্ন বই পড়ে আমরা কি নিই, প্রিপারেশন নিই, যাতে আমাদের রেজাল্টটা ভালো হয়, তাই না? তাহলে সঠিক উত্তরটি হলো এ। সঠিক উত্তরটি হলো এ, আদর্শায়িত অভিক্ষা। আমরা এর জন্য টেস্ট ম্যানুয়াল থাকে, ঠিক আছে? টেস্ট ম্যানুয়াল থাকে আদর্শায়িত অভিক্ষায়, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন পড়ে আমরা প্র্যাকটিস করি যাতে আমরা ভালো রেজাল্ট পাই, তাই না? তাই সঠিক উত্তরটি হচ্ছে এ। নেক্সট কোশ্চেন, অর্থ ও শ্রম বেশি লাগে কোন অভিক্ষায়? অর্থ শ্রম কোন অভিক্ষায় বেশি লাগে? এটা স্বাভাবিক, এটা তোমাদের আদর্শায়িত অভিক্ষায় লাগে। শ্রম বেশি লাগে, অর্থ বেশি লাগে। কারণ কি শ্রম বেশি লাগে বলছি কেন? এখানে অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকে, তাই না? অতি সংক্ষিপ্ত রচনাধর্মী ইত্যাদি বিভিন্ন এক্সাম থাকে, তাই না? এই এক্সামগুলো থাকে আদর্শায়িত অভিক্ষায়। অর্থ বেশি লাগে কারণ আমাদের প্রিপারেশন নিতে হয়, তো বিভিন্নভাবে প্রিপারেশন নিতে হয়, তাই না? বিভিন্নভাবে প্রিপারেশন নিতে হয়, অতি সংক্ষিপ্ত রচনাধর্মী, বিভিন্নভাবে যেহেতু প্রিপারেশন নিতে হয়, সেজন্য আমাদের অর্থেরও ব্যয় হয়, বিভিন্ন টেস্ট ম্যানুয়াল পড়তে হয়, যেটা আমরা আগে পড়লাম আগের কোশ্চেনে, টেস্ট ম্যানুয়াল পড়তে হয়, তাই না? তাহলে অর্থের একটা দরকার হয়, তাহলে অর্থ বেশি লাগে, শ্রম বেশি লাগে, যেহেতু অতি সংক্ষিপ্ত রচনাধর্মী সবই থাকে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এ। নির্ভরযোগ্য অভিক্ষা কোনটা? নির্ভরযোগ্য অভিক্ষা কোনটা? আদর্শায়িত, অআদর্শায়িত, এ ও বি দুটি, না কোনোটাই নয়? কোনটা নির্ভরযোগ্য? অবশ্যই আদর্শায়িত অভিক্ষা, যেটা তোমাদের একটু আগে বললাম, এটা কি নির্ভরযোগ্য। আর অআদর্শায়িততে কি হয়, অত কোশ্চেনের ধার থাকে না, যে যা পারে অ্যান্সার করে, তাই না? অআদর্শায়িত যেটা, সেটাতে কি কোনো নির্ধারিত সিস্টেম থাকে না। কিন্তু আদর্শায়িত অভিক্ষা যেগুলো, সেগুলোতে যেটা বললাম এর আগে, সেটাতে নির্ভরযোগ্য অভিক্ষা, তার একটা সিস্টেম থাকে। তাহলে সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, ডিফিকাল্টি ভ্যালু
ডিফিকাল্টি ভ্যালু n সমান মোট উত্তরের সংখ্যা, n সঠিক উত্তরের সংখ্যা হলে কোনো প্রশ্ন নির্ণয়ের সূত্র কোনটা? ডিফিকাল্টি ভ্যালু ডিভি n মোট উত্তরের সংখ্যা আর সঠিক উত্তরের সংখ্যা হলে কোনো প্রশ্নের নির্ণয়ের সূত্র হলো ডিভি আর বাই এন ইন্টু 100 না ডিভি এন বাই আর ইন্টু 100? কোনটা? ডিফিকাল্টি ভ্যালু এটা হবে, সঠিক উত্তর হবে এ, অর্থাৎ মোট উত্তরের মধ্যে সঠিক উত্তর ইন্টু 100, ঠিক আছে? অর্থাৎ ডিফিকাল্টি ভ্যালু নির্ণয়ের সূত্র কি? মোট উত্তরের মধ্যে শতকরা কতটা সে সঠিক অ্যান্সার করেছে। কি বললাম? মোট উত্তরের মধ্যে শতকরা সে কতটা সঠিক অ্যান্সার করেছে, সেটা হচ্ছে ডিফিকাল্টি ভ্যালু, ঠিক আছে? ডিফিকাল্টি ভ্যালু অর্থাৎ মোট উত্তরের মধ্যে শতকরা সঠিক উত্তরের সংখ্যা, সেটাই হচ্ছে ডিফিকাল্টি ভ্যালু। এটাই হচ্ছে সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বেশি নির্ভরযোগ্য অপেক্ষা? কোনটা নির্ভরযোগ্য? নৈর্ব্যক্তিক, এ ও বি দুটি, রচনাত্মক না কোনোটিই নয়? কোনটি? সেটা অবশ্যই হচ্ছে নির্ভরযোগ্য, হচ্ছে রচনাত্মক। কোনটি বেশি নির্ভরযোগ্য? সেটা হচ্ছে রচনাত্মক। সঠিক উত্তরটি হলো এ। নৈর্ব্যক্তিক হবে না, নৈর্ব্যক্তিক হচ্ছে এমসিকিউ স্টাইলের। সেখানে কি আন্দাজে কি হয়, অনেকে অ্যান্সার করে দেয় এটা ঠিক, এ ঠিক, অনেকে বি ঠিক, অনেকে সি ঠিক, এরকম বলে দেয় নৈর্ব্যক্তিকে, তাই না? কিন্তু রচনাত্মকে কি হয়, নিজের ট্যালেন্ট অনুযায়ী বেশি পরিশ্রম করে লিখতে হয়, তাই না? তাই এটা হচ্ছে বেশি নির্ভরযোগ্য অপেক্ষা। সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা হয় কোন অভিক্ষা প্রয়োগের দ্বারা? শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা হয় কোন অভিক্ষা প্রয়োগের দ্বারা? রচনাত্মক, নৈর্ব্যক্তিক, কোনোটিই নয়, না এ ও বি দুটি? কোনটা হবে? শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নির্ণয় করা যায় কোন অভিক্ষা প্রয়োগের দ্বারা? কোনটা হবে বলো? কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা, তারপরে আমার সঙ্গে অ্যান্সারটা মিলিয়ে নেবে। কোনটা হবে? শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া, সেটা নিয়ন্ত্রণ করা যায়, তাই না, কোন অভিক্ষা প্রয়োগের দ্বারা? বলো। কোনটা হবে? দেখো, ধরো কোনো একটা এক্সামে সবগুলো রচনাধর্মী প্রশ্ন হলো, হ্যাঁ, সবগুলো রচনাধর্মী প্রশ্ন হলো, তাহলে সবগুলো রচনাধর্মী প্রশ্ন হলে তো সমস্ত পরীক্ষার্থীর কি হবে, লিখতে তো অসুবিধা হবে, তাই না? সবাই তো লিখতে পারবে না, রচনাধর্মী সবগুলোই সবাই পারবে না, তাহলে কি তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে অবশ্যই। কিন্তু যদি নৈর্ব্যক্তিক হয়, অর্থাৎ তাহলে যে প্রতিক্রিয়া হলো সেটা নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষার্থীদের কি করতে হবে? ছোট ছোট শর্ট কোশ্চেন দিতে হবে, তাই না? শর্ট কোশ্চেন তো দিতে হবে, তাহলে কি হবে, যারা রচনাধর্মী পারবে না, অর্থাৎ ডেসক্রিপটিভ যারা পারবে না, তারা তখন কি করবে? শর্ট কোশ্চেনে করবে, তাই না, অ্যান্সার করবে। তাহলে যারা বড় কোশ্চেন পারবে না, তাহলে তারা যদি ছোট কোশ্চেন অ্যান্সার করে, তাহলে তাদের কিছুটা প্রতিক্রিয়া কি হবে, নিয়ন্ত্রণ করা যাবে, তাই না? তাহলে হচ্ছে নৈর্ব্যক্তিক। সঠিক উত্তরটি হলো বি। সঠিক উত্তরটি হচ্ছে বি, অর্থাৎ ডেসক্রিপটিভ সকলে পারবে না, তখন তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেই প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করবে কে? শর্ট কোশ্চেন।
নৈর্ব্যক্তিক অভিক্ষা। তাই প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় নৈর্ব্যক্তিক অভিক্ষা প্রয়োগের মাধ্যমে। ঠিক আছে, পুরোপুরি যদি রচনাধর্মী হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? তাহলে নৈর্ব্যক্তিক করলে কি হয়, তাদের প্রতিক্রিয়া কম হবে, ছোট কোশ্চেন সবাই পারবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নৈর্ব্যক্তিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা হয়। নেক্সট কোশ্চেন, আগ্রহ পরিমাপক অভিক্ষা হলো এক ধরনের কি? আগ্রহ পরিমাপক অভিক্ষা হলো এক ধরনের কি? আগ্রহ পরিমাপক অভিক্ষা হলো এক ধরনের কি? কি হবে বলো? আগ্রহ পরিমাপক অভিক্ষা এক ধরনের কি? পারদর্শিতার অভিক্ষা, না মনস্তাত্ত্বিক অভিক্ষা, না দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা, না শিক্ষামূলক অভিক্ষা? কোনটা হবে বলো? আগ্রহ পরিমাপক অভিক্ষা কোনটা? আগ্রহ পরিমাপক অভিক্ষা এক ধরনের কি? কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা, আমি তো দেখছি, লক্ষ্য করছি তোমরা কে কমেন্ট করছো কিনা। বলো কি হবে? আগ্রহ পরিমাপক যে অভিক্ষা সেটা কি? অর্থাৎ কার কোন বিষয়ে পড়তে বেশি ইচ্ছে করছে, কার কিসে আগ্রহতা বেশি, এর যে অভিক্ষা সেটাকে কি বলা হয়? সেটাকে কি পারদর্শিতার অভিক্ষা বলা হবে? আগ্রহের? না, পারদর্শিতা নয়, দুর্বলতা নয়, শিক্ষামূলক অভিক্ষা তাও নয়, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক অভিক্ষা। আগ্রহ পরিমাপক যে অভিক্ষা সেটা হচ্ছে কি? মনস্তাত্ত্বিক অভিক্ষা, অর্থাৎ কোন বিষয়ে কার কত আগ্রহ, তাই না? আগ্রহ পরিমাপক অভিক্ষা হলো এক ধরনের মনস্তাত্ত্বিক অভিক্ষা। ঠিক আছে, আগ্রহ পরিমাপ কীভাবে হবে? কে অঙ্কতে ভালো, কে ইতিহাসে ভালো, কে বাংলাতে ভালো, তাই না? তাহলে আগ্রহ পরিমাপক যে অভিক্ষা সেটা এক ধরনের কি? মনস্তাত্ত্বিক অভিক্ষা। মনস্তাত্ত্বিক অভিক্ষা তো আগ্রহ পরিমাপক অভিক্ষা হলো এক ধরনের কি অভিক্ষা? মনস্তাত্ত্বিক অভিক্ষা। অর্থাৎ কার কোন বিষয়ে বেশি আগ্রহ, ইংলিশে আগ্রহ, না কার বাংলাতে আগ্রহ, না কার অঙ্কতে আগ্রহ, কোন বিষয়ে কার আগ্রহটা বেশি এটা পরিমাপ করা যায় তার মেন্টালি কন্ডিশন দেখে। মেন্টালি কন্ডিশন, অঙ্ক করলে তার অঙ্ক ভালো হবে, ইংরেজি কে ভালো করে সে ইংরেজি ভালো হবে, যে ইতিহাস ভালো করে সে ইতিহাস ভালো হবে। অর্থাৎ আগ্রহ পরিমাপক যে অভিক্ষা সেটা এক ধরনের কি? মনস্তাত্ত্বিক অভিক্ষা। সঠিক উত্তরটি হলো সি। সি। শিখনের দুর্বলতা নির্ণয়ের জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়? অর্থাৎ দুর্বলতা নির্ণয় করার জন্য কে কতটা শিখতে পারলো, কে কার কোথায় ত্রুটি রয়েছে এটা নির্ণয় করার জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়? নির্ণায়ক অভিক্ষা, না পারদর্শিতার অভিক্ষা, না মনস্তাত্ত্বিক অভিক্ষা, না শিক্ষামূলক অভিক্ষা? কোনটা? শিখনের যে দুর্বলতা, অর্থাৎ আমরা যাই শিখি না কেন সেখানে আমাদের যে দুর্বলতা নির্ণয় করছি সেটা কোন ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়? শিক্ষামূলক অভিক্ষা, না পারদর্শিতার অভিক্ষা, না মনস্তাত্ত্বিক অভিক্ষা, না নির্ণায়ক অভিক্ষা? কোনটা? শিখনের দুর্বলতা নির্ণয়ের জন্য কোন ধরনের অভিক্ষাকে ব্যবহার করা হয়? অর্থাৎ কোনো কিছু শেখার সময় আমাদের মধ্যে যদি কোনো দুর্বলতা দেখা যায়, সেই দুর্বলতা পরিমাপ করা হয় কোন ধরনের অভিক্ষাকে ব্যবহার করা হয়? পারদর্শিতার অভিক্ষাকে? না, পারদর্শিতা নয়, দুর্বলতা বলেছে। তাহলে দুর্বলতা থাকলে পারদর্শিতা কী করে দেখাবে? পারদর্শিতার মধ্যে তো পারদর্শিতা ফুটে ওঠে, তাই না? দুর্বলতাটা তো ফুটে ওঠে না। মনস্তাত্ত্বিক তো বোঝায় কার কোন বিষয়ে আগ্রহ, এটা মস্তিষ্কের গঠন অনুসারে হয়। কেউ বাংলাতে ভালো, কেউ ইংরেজিতে ভালো, কেউ অঙ্কতে ভালো, তাই এটা দুর্বলতা নির্ণয়ের কোনো অভিক্ষা নয়। তারপর কি শিক্ষামূলক অভিক্ষা? শিক্ষামূলক অভিক্ষা কী করে দুর্বলতা হবে? এটা হচ্ছে নির্ণায়ক অভিক্ষা। নির্ণায়ক অভিক্ষা অর্থাৎ
নির্ণায়ক অভিক্ষা মানে কি বলো তো? নির্ণায়ক অভিক্ষা মানে কি? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। নির্ণায়ক অভিক্ষা মানে কি বলো? কে বলতে পারে? নির্ণায়ক অভিক্ষা মানে শিক্ষার্থীর কৃতিত্ব বা পারদর্শিতার ক্ষেত্রে যে সবল দুর্বল দিক, ঠিক আছে, দুটো দিক, একটা হচ্ছে সবল দিক আর একটা হচ্ছে দুর্বল দিক। সে কোনটা পারে কোনটা পারে না। সবল দিক, সে হয়তো অঙ্ক ভালো পারে ইংলিশ পারে না, বা ইংলিশ ভালো পারে অঙ্ক পারে না, তাই না? সবল দুর্বল দিক, এটাই হচ্ছে নির্ণায়ক অভিক্ষা। এখানে অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী সে ইংরেজি ভালো পারে কিন্তু অঙ্কতে দুর্বল, তাই না? তাহলে এই যে তার নির্ণায়ক অভিক্ষা, অর্থাৎ এই দুটো এক্সাম নেওয়া হবে তখন ওই শিক্ষার্থীর দিয়ে তার যে সবল দিক, সে তাহলে সেই শিক্ষার্থীর কি হবে? সে ইংলিশটা ভালো বুঝতে পারবে, যেহেতু ইংলিশে ভালো নম্বর পাবে। আর যেহেতু ম্যাথে খারাপ, তাহলে ম্যাথে সে পাবে না, তাই না? এটা হচ্ছে দুর্বল দিক, তাই তো? তাহলে ইংলিশে সবল আর ম্যাথে কি দুর্বল। তাহলে ইংলিশে সবল হলে কি সে ইংলিশে ভালো নম্বর পাবে, আর ম্যাথে দুর্বল হলে ম্যাথে ভালো নম্বর পাবে না। তাহলে এই অভিক্ষার মাধ্যমে আমরা তার স্ট্রং জায়গাটা পেলাম, আবার মাইনাস পয়েন্টটাও পেলাম, তাই না? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর শিক্ষাগত সম্ভাবনা সম্পর্কে কিছু জানার জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়? শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাগত সম্ভাবনা সম্পর্কে কিছু জানার জন্য কোন ধরনের অভিক্ষাকে ব্যবহার করা হয় বলো? শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাগত সম্ভাবনা সম্পর্কে জানার জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়? এটা এর আগে বলেছিলাম। কি হবে, পূর্বাভাসমূলক পরীক্ষা না পর্যালোচনা অভিক্ষা না নির্ণায়ক অভিক্ষা না পারদর্শিতার অভিক্ষা, কোনটা? কোনটা হবে? দেখো, আগে থেকে বোঝা যাবে, অর্থাৎ শিক্ষার্থীর যে ভবিষ্যতে সে কেমন শিক্ষা অর্জন করবে, কীরকম রেজাল্ট করবে, এই যে সম্ভাবনা, সেটা জানার জন্য তোমার ব্যবহার করা হয় পূর্বাভাসমূলক অভিক্ষা। অর্থাৎ ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টের আমরা এক্সাম্পল দিতে পারি। এই টেস্টে যারা পাস করবে তারা ভবিষ্যতে কি করবে? ভবিষ্যতে তারা ভালো রেজাল্ট করবে, এটাই বোঝা যায়, তাই না? অ্যাডমিশন টেস্ট, সেই অনুযায়ী তাদের অ্যাডমিশন টেস্ট না হয়, তাই তো? এটা হচ্ছে পূর্বাভাসসূচক পরীক্ষা। সঠিক উত্তরটি হলো ডি। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাগত সম্ভাবনা সম্পর্কে কিছু জানার জন্য যে ধরনের টেস্ট ব্যবহার করা হয় সেটা হলো, যেমন ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ পূর্বাভাসমূলক পরীক্ষা, ঠিক আছে? পূর্বাভাসমূলক এই যে পরীক্ষা, সেটা হচ্ছে ডি। কারেক্ট অ্যান্সার ইজ ডি, পূর্বাভাসমূলক পরীক্ষা। অর্থাৎ আগে থেকে যে টেস্টের মাধ্যমে জানা যায় যে কি শিক্ষার্থীর শিক্ষাগত সম্ভাবনা কেমন হবে। যেমন এক্সাম্পল হচ্ছে কি অ্যাডমিশন টেস্টে কি হয়, আগে থেকে বোঝা যায় যে ওই শিক্ষার্থী কি করবে ভবিষ্যতে, অর্থাৎ ক্লাস 5, 6, 7, 8-এ সে কেমন রেজাল্ট করবে, তাই না? এটা হচ্ছে পূর্বাভাসমূলক অভিক্ষা, ঠিক আছে? সঠিক উত্তরটি হলো ডি। নেক্সট কোশ্চেন, ডুরাল অ্যানালাইসিস টু রিডিং অ্যাবিলিটি। ডুরাল অ্যানালাইসিস টু রিডিং অ্যাবিলিটি গ্রেড 1 to 6 এটি কি? পারদর্শিতার অভিক্ষা, পর্যালোচনামূলক অভিক্ষা, পূর্বাভাসমূলক অভিক্ষা না নির্ণায়ক অভিক্ষা, কোনটা হবে? অর্থাৎ ডুরাল অ্যানালাইসিস টু রিডিং অ্যাবিলিটি, অর্থাৎ শিক্ষার্থীদের পড়ার যে
অ্যাবিলিটি অর্থাৎ ক্ষমতা, সেটা কি করা হয়? সেটা কি পূর্বাভাসমূলক অভিক্ষা, না পর্যালোচনামূলক, না পারদর্শিতার অভিক্ষা, না নির্ণায়ক অভিক্ষা? কোনটা হবে? ডুয়াল অ্যানালাইসিস টু রিডিং অ্যাবিলিটি, কোনটা হবে? অর্থাৎ রিডিং অ্যাবিলিটি এটা হচ্ছে নির্ণায়ক অভিক্ষা। ঠিক আছে, কি বললাম? এটা তোমরা মনে রেখে দেবে। এটা হচ্ছে কি নির্ণায়ক অভিক্ষা, অর্থাৎ গ্রেড 1 থেকে 6 এটার মাধ্যমে কি জানা যায়? এটার মাধ্যমে জানা যায় তোমাদের সবল দুর্বল দিক। অর্থাৎ যখন তুমি শিক্ষার্থীদের কি রিডিং অ্যাবিলিটি তাদেরকে পড়তে বলবা, ইংরেজি বা বাংলা জোরে জোরে পড়তে বলবা, তখন আমরা কি পাবো? কেউ পড়তে পারবে, কেউ পারবে না, তাই না? তাহলে সে কোনো ওয়ার্ডকে পড়তে পারবে, কোনো ওয়ার্ডকে পড়তে পারবে না, কোনো ওয়ার্ড তাদের কাছে কঠিন হয়ে দাঁড়াবে, কোনো ওয়ার্ড তারা উচ্চারণ করতে পারবে না, কোনো ওয়ার্ড তারা মানে বুঝতে পারবে না, ইত্যাদি। আবার অনেকে আছে ভালো করে বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীর সবল দিক দুর্বল দিক এটা আমরা কি বুঝতে পারবো। কোনো ওয়ার্ড সে উচ্চারণ করতে পারবে, তাহলে সে আমরা বুঝতে পারলাম যে সে উচ্চারণ করতে পারছে। কোনো ওয়ার্ড সে মানে বলতে পারবে না, তাহলে আমরা বলতে পারবো তার কোনো মানে নেই, বা সে মানে ভালো বুঝতে পারেনি, এটা তার মাইনাস পয়েন্ট। তাহলে সবল দিকও পাবো, দুর্বল দিকও পাবো। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ডি। কোনো বিশেষ শিক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকরী হয়েছে তার সঠিক মূল্যায়নের জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়? কোনো বিশেষ শিক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকরী হয়েছে তার সঠিক মূল্যায়নের জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়? কোনটা? কোনো বিশেষ শিক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকরী হয়েছে তার সঠিক যে মূল্যায়ন, এই মূল্যায়নের জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়? কোনটা? পারদর্শিতার অভিক্ষা, সার্ভে অভিক্ষা, নির্ণায়ক অভিক্ষা, না পূর্বাভাস সূচক অভিক্ষা? কোনটা? কোনো বিশেষ শিক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকর হয়েছে তার সঠিক মূল্যায়নের জন্য কি করা হয়? দেখো এখানে যে বলেছে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কারা করে? শিক্ষা ব্যবস্থা করে তোমাদের সরকার, প্রশাসক, তাই না? আমাদের দেশের সরকার শিক্ষা ব্যবস্থা করে। তো সেই শিক্ষা ব্যবস্থা কতটা সফল হয়েছে, অর্থাৎ সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কত ছেলে পাস করেছে, কত ছেলে ফেল করেছে, কত ছেলে অঙ্কতে ভালো অঙ্ক করতে পারছে, কেউ ইংরেজিতে খারাপ করছে, কত ছেলে, ইত্যাদি যে বিভিন্ন ডাটা, বিভিন্ন তথ্য, সেগুলো কিসের মাধ্যমে জোগাড় করা হয়? সার্ভে অভিক্ষার মাধ্যমে সার্ভে করা হয়। সার্ভে অভিক্ষার মাধ্যমে সেটা জানা যায়, তাই না? তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটা কে করেছিল? তাহলে সরকার একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কে ভালো ইংরেজি শিখলো, কে কম শিখলো, কত ছেলে পাস করেছে, কত ছেলে বাংলাতে ফেল করেছে, ইত্যাদি জানার জন্য কি করা হয়? সার্ভে করা হয়। ঠিক আছে, তাই সঠিক উত্তরটি হবে সি। এগুলো হবে না, নির্ণায়ক নয়, পূর্বাভাস নয়, পারদর্শিতা নয়, এগুলো নয়। পরে কোশ্চেন, GRE গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন এই অভিক্ষাটি কোন স্তরের সঙ্গে যুক্ত? গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন পরীক্ষাটি বা অভিক্ষাটি কোন স্তরের সঙ্গে যুক্ত? বলো। কলেজ স্তর, মাধ্যমিক স্তর, প্রাথমিক শিক্ষা স্তর, প্রাক প্রাথমিক স্তর, কোনটা? একবারে লাড্ডু কোশ্চেন, জলের মতো কোশ্চেন, সোজা কোশ্চেন, সেটা হচ্ছে কলেজ স্তর। গ্র্যাজুয়েট মানে তো আমরা বুঝতে পারছি, তাই না? গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, গ্র্যাজুয়েট তার মানে কি কলেজ স্তর। সঠিক উত্তরটি হলো ডি। তারপরে কি একিউ মানে কি? একাডেমিক কোশিয়েন্ট, অ্যাচিভমেন্ট কোশিয়েন্ট, এ ও বি উভয়ই, না কোনোটাই নয়? কোনটা হবে? একিউ এটা কি একাডেমিক কোশিয়েন্ট না অ্যাচিভমেন্ট কোশিয়েন্ট? এটা তোমরা মনে রেখে দেবে। একিউ মনে হচ্ছে অ্যাচিভমেন্ট কোশিয়েন্ট, অ্যাচিভমেন্ট কতটায় সে পৌঁছাতে পেরেছে, অ্যাচিভমেন্ট কোশিয়েন্ট। ঠিক আছে, বি। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, একিউ এর পরিমাপটা কি? একিউ এর পরিমাপটা কি?
এ কিউ এর পরিমাপটা হলো, এটা তোমরা মনে রাখবে, ই কিউ বাই আই কিউ ইন্টু 100, ই কিউ বাই আই কিউ, ঠিক আছে। ই কিউ বাই আই কিউ ইন্টু 100, এটা হচ্ছে এ কিউ এর পরিমাপ। আর এ কিউ এর ফুল ফর্ম কি? অ্যাচিভমেন্ট কোএফিসিয়েন্ট, অ্যাচিভমেন্ট কোএফিসিয়েন্ট। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাচিভমেন্ট কোএফিসিয়েন্ট। অ্যাচিভমেন্ট কোএফিসিয়েন্ট হচ্ছে এ কিউ, এর পরিমাপ কি? ই কিউ বাই আই কিউ ইন্টু 100। দেখো সু অভিক্ষার ত্রুটি কোথায় থাকে? সু অভিক্ষা অর্থাৎ একটা ভালো অভিক্ষা, ভালো টেস্ট, এর ত্রুটি কোথায় থাকে? অভিক্ষার গঠনে ত্রুটি থাকে, না অভিক্ষা প্রয়োগে ত্রুটি থাকে, না এ ও বি দুটোই, না কোনোটাই নয়? কোনটা কোনটা হবে? সু অভিক্ষার ত্রুটি কোথায় থাকে? সু অভিক্ষার ত্রুটি কোথায় থাকে? অভিক্ষার গঠনে ত্রুটি থাকে, অভিক্ষা প্রয়োগে ত্রুটি থাকে। বলো, সু অভিক্ষা ত্রুটি থাকে দুটিতে, অভিক্ষা অর্থাৎ যদি কোনো ভালো পরীক্ষার কোনো ত্রুটি থাকে তাহলে সেটা কোথায় থাকে? গঠনেও থাকে, প্রয়োগেও থাকে। অর্থাৎ তুমি ধরো একটা টেস্ট নেবে, তার কোশ্চেনকে তুমি সেট আপ করলে, সেই সেট আপে তোমার কোনো কোশ্চেন ভুল হয়ে গেল, কথার কথা, একটা বা দুটো বা 10টার মধ্যে দুটো তিনটে বা একটা কোনো কোশ্চেন ভুল হলো, তাহলে কি সে ভুল কোশ্চেন তুমি যখন প্রয়োগ করবে তখন কি সেটাও ত্রুটি থাকবে, তাই না? ভুল কোশ্চেনের অ্যান্সার ছাত্রদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সেটাও ভুল হবে। তাহলে কোথায় থাকতে পারে? যদি থাকে তাহলে সেটা হবে দুটোতে, গঠনে এবং প্রয়োগে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সি। অর্থাৎ একজন ভালো পরীক্ষা, ভালো টেস্টের ত্রুটি দুটি জায়গাতেই থাকতে পারে, একটা প্রশ্ন গঠনে আর একটা কি অভিক্ষার প্রয়োগে। বাই চান্স যদি ভুল থাকে তাহলে এই দুটি জায়গাতে ভুল থাকতে পারে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সি। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। সকলকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। আশা করছি তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা এভাবে দেখবে। ভিডিওগুলি তোমরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবে। তোমাদের ভালো লাগুক, খারাপ লাগুক, যাই লাগুক না কেন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আমি আরও ভিডিওটাকে উন্নত থেকে উন্নত স্তরে পৌঁছে দিতে পারবো। তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে তারা এটা পড়ে উপকৃত হয়। এবং এগুলো পড়লে কি হবে, তোমাদের সিডিপির উপরে ডেপথটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? তোমরা ভিডিওগুলি লাইক করবে, লাইক করলে আমি আরও মোটিভেটেড হয়ে তোমাদের নতুন নতুন ভিডিও আনতে পারবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরপরে সমস্ত ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়, ঠিক আছে? সবাই ভালো করে আপার টেটের জন্য পড়াশোনা করো এবং আমার সঙ্গে থাকবে। প্রত্যেকটা ভিডিও তোমরা নিয়মিত দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।